নমস্কার। আজকে আমি রিভিউ করব লৌহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটি। সবাইকে তার আগে স্বাগত জানাই আমার চোখে সিনেমা এই চ্যানেলে। যদি ভালো লাগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে এই সিনেমার পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব, তারপর নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমি একটা কনক্লুসিভ স্টেটমেন্ট দেবো আমার অ্যাকচুয়ালি কেমন লাগলো। প্রথমে এই সিনেমার যে সমস্ত জিনিস আমার পজিটিভ লেগেছে তার মধ্যে প্রথম হচ্ছে গান এবং গানের ব্যবহার। এই সিনেমার গানগুলো সুন্দর ছিল। ইউটিউবে যখন রিলিজ করা হয়েছে তখন ব্যাপক সাড়া পেয়েছে এবং গানগুলোর চিত্রায়নও কিন্তু খুব ভালো। সিনেমায় দেখতে ভালো লাগে। সৃজিত মুখার্জি খুব ভালো করে গানগুলোকে ব্যবহার করেছে। দ্বিতীয় যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ডায়লগ ডেলিভারি। সৃজিত মুখার্জি সিনেমায় ডায়লগ একটা ইম্পর্টেন্ট অংশ এবং তিনি ডায়লগের মাধ্যমে একটু মজা করে থাকেন এবং সেটা কিন্তু এই সিনেমাতেও দেখা যায়। বাজেট নিয়ে এই সিনেমার বাজেট কম হওয়ার দরুন কী সমস্যা সেগুলো নিয়ে কিন্তু সুন্দর মজা রয়েছে এবং ডায়লগগুলো বিভিন্ন সময় যে বিভিন্ন টাইম লাইনে ব্যবহার করা হয়েছে বেশ স্মার্ট এবং খুব ভালো লেগেছে আমার। ৩ নম্বর যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যামেরার কাজ। ক্যামেরার কাজ কিন্তু এই সিনেমায় খুব ভালো এবং বিশেষ করে পুরীতে যেভাবে সমুদ্র, তট ইত্যাদি, ইত্যাদি ধরা হয়েছে আমার বেশ ভালো লেগেছে এবং যেভাবে শাফল করা হয়েছে সেটাও ভালো লেগেছে। আমরা যদি দেখি যে ৩টে টাইম লাইন, সৃজিত মুখার্জি বহুবার বলেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্যের অরিজিনাল সময়টা যেহেতু ওয়েল ডকুমেন্টেড নয়, লোকগাথা অনেকটা, তো একটু ড্রিমি বেশি। নটি বিনিয়োগের সময়টা আরেকটু স্পষ্ট তাই একটু কম ড্রিমি এবং বর্তমান সময় যেহেতু সব কিছুই প্রায় ডকুমেন্টেড একেবারে স্বচ্ছ। তো এইভাবে কিন্তু ক্যামেরার কাজ আমার বেশ ভালো লেগেছে এবং যেভাবে স্ক্রিনগুলোকে প্রেজেন্ট করা হয়েছে সেটা আমার ভালো লেগেছে। ৪ নম্বর যে শাফেল, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ফার্স্ট হাফে। প্রথম একটু বিরক্তি লাগছিল কিন্তু একটু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর চোখের সাথে আমার কিন্তু ভালো লেগেছে। কারণ এখানে প্রথম হাফে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবনের বিভিন্ন ঘটনা যখন আলোচনা করছেন ডিরেক্টর এবং তার অভিনেতা মিলে, তার রেফারেন্স চট করে চলে যাচ্ছে পরবর্তী টাইম লাইনে অর্থাৎ নতি বিনোদিনীর টাইম লাইনে। সেখান থেকে আবার চলে যাচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যের অরিজিনাল টাইম লাইনে। তো এই শাফেলগুলো আমার কিন্তু স্মুথ লেগেছে, ভালো লেগেছে ফার্স্ট হাফে। পরের যে জিনিসটি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে মোটামুটি সবাই প্রথিতযশা অ্যাক্টররা অভিনয় করেছেন এবং তারা বেশ ভালো অভিনয় করেছেন। নতুনদের মধ্যে দিব্যজ্যোতিও খুব ভালো অভিনয় করেছে। তো সবার অভিনয় কিন্তু বেশ ভালো, কেউ ছড়ায়নি সেটা বলাই যায়। এবং লাস্ট যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইন্টারভেল সিনটা। ইন্টারভেল সিনে দেখানো হয় ৩টে টাইম লাইনে ৩জন রিপ্রেজেন্টেটিভ নিত্যানন্দ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের টাইম লাইন থেকে, নটি বিনোদিনী গিরিশচন্দ্র পরবর্তী টাইম লাইন থেকে এবং বর্তমান সময়ে ডিরেক্টর, তারা শ্রীকৃষ্ণ চৈতন্যের মৃত্যু কী করে হলো সেটা খুঁজতে পুরীতে যান এবং সেই সময় একটা সিকোয়েন্স তৈরি করা হয়, সেটা ইন্টারভেলে রয়েছে। সেটা আমার খুব ভালো লেগেছে। সম্ভবত সেটাই আমার এই সিনেমার সবথেকে ভালো লাগা দৃশ্য। তো এই দৃশ্যটি আমার মনে থাকবে। এই দৃশ্যটি কিন্তু সৃজিত তার চিরাচরিত মুন্সিয়ানা দেখিয়েছেন এই দৃশ্যটির মাধ্যমে। তো এই জিনিসগুলো আমার ভালো লেগেছে। এবার খারাপ লেগেছে কোন জিনিসগুলো? প্রথম যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে গল্প। গল্পটা দাঁড়ায়নি। বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম যে এই গল্পটা অ্যাকচুয়ালি যেভাবে প্রজেক্ট করা হয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তর্ধান কী করে হলো সেটা নিয়েই গল্পটা বিবর্তিত হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। প্রথম হাফে যেটা দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাস নিচ্ছেন, লক্ষ্মীপ্রিয়া মারা যাচ্ছেন এবং কেন তিনি সন্ন্যাস নিচ্ছেন, তখন যখন একটু ভাবলাম যে এই বিষয়ে ডেপথে ঢোকা হবে, হঠাৎ দেখলাম ফোকাস শিফট করে পরিচালক চলে গেলেন নটি বিনোদিনীর গিরিশচন্দ্রর আলাপচারিতায় এবং তার আগের টাইম লাইন অর্থাৎ বর্তমান টাইম লাইনে ডিরেক্টর অভিনেতার সম্পর্কে ইত্যাদি ক্ষেত্রে, অর্থাৎ ফোকাসটা কিন্তু সরে গেল। এইভাবে এক একটা বিষয়বস্তুকে ধরা হচ্ছে তারপরেই ফোকাস শিফট হয়ে যাচ্ছে। তো এইভাবে চলতে যখন ইন্টারভেল এলো তখন সবাই পুরীতে এসে উপস্থিত হলো। আমি যেটা বললাম যে সিনটি আমার ভালো লেগেছে। তো তখন আমি প্রত্যাশা করলাম যে ঠিক আছে, ফার্স্ট হাফে যেটা হয়েছে সেকেন্ড হাফটা নিশ্চয়ই ভালো হবে এবং সেকেন্ড হাফে আমরা এই ৪-৫টি মিথ নিয়ে একটা বিস্তৃত আলোচনা দেখব, হয়তো বিভিন্ন টাইম লাইনের মাধ্যমে সেটা রিপ্রেজেন্ট করা হবে। কোথায় কি শুধু নিত্যানন্দ ঠাকুর তিনি পাগলের মতো ঘুরে গেলেন তার টাইম লাইনে সত্য খুঁজতে। বাকি গিরিশচন্দ্র শুভশ্রী কী সত্য খুঁজলেন বুঝলাম না। একটা নাটকের মাধ্যমে অল্প কিছু দেখিয়ে দেওয়া হলো, কিন্তু বাকি অংশ কিন্তু কাটলো তাদের পার্সোনাল ইকুয়েশন আলোচনার মাধ্যমে। অর্থাৎ এখানেও কিন্তু ফোকাসটা সরাসরি শিফট হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তর্ধান রহস্য থেকে নটি বিনোদিনী এবং গিরিশচন্দ্র ঘোষের পার্সোনাল ইকুয়েশনে।
এবং ডিরেক্টর এবং তার অভিনেতার মধ্যে যে সম্পর্ক, পরকীয়া, অভিনেতার যে অরিজিনাল ওয়াইফ তার সাথে তার সম্পর্কের ওঠানামা, এইগুলো নিয়েই কিন্তু গল্প চলতে থাকলো। এর ফলে শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তর্ধান রহস্যটা কিন্তু সেকেন্ড হাফে একদম ফিকে হয়ে যায়, সেটাকে আদৌ গুরুত্ব দেওয়া হয় না। এবং আলটিমেটলি আপনার মনে হবে যে আপনি দর্শক হিসাবে কিন্তু এক টাইপের প্রতারিত হয়েছেন, এক রকমের প্রতারিত হয়েছেন। কারণ আপনি জানেন যে এই সিনেমায় শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তর্ধান রহস্য নিয়ে আলোচনা করা হবে, কিন্তু আলটিমেটলি কিছুই হলো না। আপনি দেখলেন একটা খাপছাড়া গল্প, নটি বিনোদী গিরিশচন্দ্রের গল্প, এবং একজন পরিচালক এবং তার মুখ্য অভিনেতার সম্পর্কের গল্প, এবং তার সাথে রেফারেন্স হিসেবে থেকে গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ফুটনোট হিসেবে। তো এর ফলে যেটা হলো, গোটা জিনিসটা কিন্তু ঘেটে গেল। অর্থাৎ এই সিনেমার সব থেকে দুর্বল দিক হচ্ছে গল্প এবং পরিচালকের বারবার ফোকাস চেঞ্জ করা। আমার মনে হয় এটাই এই সিনেমাটিকে বসিয়ে দিয়েছে এবং এই সিনেমাটিকে একদম একটি বিলো অ্যাভারেজ সিনেমায় পরিণত করেছে। বলতে বাধ্য হচ্ছি, ভালো লাগছে না, কারণ এই সিনেমা দিয়ে আমাদের এক্সপেকটেশন গগনচুম্বী ছিল। তৎসত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি, এই সিনেমা কিন্তু একটি বিলো অ্যাভারেজ সিনেমা হয়ে গিয়েছে এই সময়ের জন্য। স্ক্রিপ্টিং লেভেলেও অবশ্যই অনেক প্রবলেম আছে। এখন গল্পে যদি প্রবলেম থাকে, স্ক্রিপ্টে তো প্রবলেম থাকবেই। তো সেটা নিয়ে বিশেষ কিছু বলবার নেই। সুতরাং গল্পটা দাঁড়ায়নি। আমি ভাবছিলাম বাড়ি আসার সময় যে এই সিনেমাটিকে কীভাবে ব্যাখ্যায়িত করা যাবে। এই সিনেমাটা কিসের গল্প হলো আলটিমেটলি? শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তর্ধান রহস্য তো একটি নয়, তাহলে কিসের গল্প? একভাবেই ব্যাখ্যা করা যায়, শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবনের ক্রাইসিসের গল্প, এবং বিভিন্ন সময় যারা এইটা নিয়ে কাজ করছে, তাকে নিয়ে কাজ করছে, তাদের জীবনের ক্রাইসিসের গল্প। নটি বিনোদিনীর জীবনের ক্রাইসিসের গল্প, এখন বর্তমান পরিচালকের জীবনে ক্রাইসিসের গল্প, এইভাবেই ব্যাখ্যা করা যায়। কিন্তু সেটাও খুব একটা গল্প হিসেবে দাঁড়ায় কি? মনে হয় না। তো এই সিনেমার অ্যাকচুয়ালি গল্প কিছুই নেই, গল্পটা খুঁজে পাওয়া খুব দুষ্কর। সেই জন্য এই সিনেমাটিকে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ সিনেমায় ওই ব্র্যাকেটেই ফেলতে হবে। তো আমার কেমন লাগলো সিনেমাটি অবশ্যই বুঝে গিয়েছেন। আমার সিনেমাটি খুব একটা ভালো লাগেনি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আউট অফ 10-এ কত দেওয়া যাবে এই সিনেমাটিকে, আমি হয়তো 4, বড়জোর 5 দিতে পারি। এই হচ্ছে আমার রিভিউ। আপনাদের রিভিউ কী সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।